এই ওয়ার্ল্ড কাপটা কি মেসি গোল্ডেন বুটটা জিতেই বাড়ি ফিরতে পারবেন? মেসির মতো কাউকে আটকাতে গেলে আপনার খুব স্মার্ট এবং খুব ফোকাস থাকতে হবে অল দ্য টাইম। একমাত্র মেসি ছাড়া কাউকেই তেমন জ্বলে উঠতে দেখা যাচ্ছে। কোয়ার্টার ফাইনাল নিয়ে তার ভাবার কথা, সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, ব্লগ করছেন, ছবি তুলছেন। তো মেন্টালিটি মনস্টার আমরা তার মাঠে দেখতে পাই। হালান্ড ভার্সেস কেইন কি মনে হয়? 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার হাসান ফাহিম। ফাহিম, আজ রাতে শেষ দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। নরওয়ে ভার্সেস ইংল্যান্ড, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। প্রথমে আর্জেন্টিনা নিয়ে কথা বলতে চাই। মেসি স্পেশালি পুরো আর্জেন্টিনা দলের 75%-এর ওপরে তিনি গোল করেছেন। একাই 8 গোল তিনি করেছেন এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ। কি মনে হয় এই ওয়ার্ল্ড কাপটা কি মেসি গোল্ডেন বুটটা জিতেই বাড়ি ফিরতে পারবেন? ওয়েল, এমবাপ্পে আর হাল্যান্ড যা শুরু করেছে তাতে বলা যায় যে এই বুড়ো লোকটার সাথে মোটামুটি ভালো রকমই তারা ফাইট দিতে যাচ্ছে। ইনফ্যাক্ট ম্যাচ নিয়ে যদি কথা বলতে, অবভিয়াসলি মেসি হেডলাইনে থাকবে এবং এই ম্যাচটা না আরও মাহাত্ম্য নিয়ে আসতে পারতো যদি পর্তুগাল একটু ভালো খেলতো। তাহলে বোধহয় আমরা আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, মেসি ভার্সেস রোনালদো বিশ্বকাপে দেখতে পেতাম। বাট যাই হোক, মেসির কথা যে টপিকটা বলছিলেন, মেসি এই বয়সে এসেও ইন্টার মায়ামিতে গিয়ে MLS এ খেলেও সে যেভাবে ফিটনেস মেনটেন করছে, যেভাবে তিনি এই দলের এখন পর্যন্ত ত্রাণকর্তা, সেটা আসলে অবিশ্বাস্য। রাইট। কি মনে হয় আর্জেন্টিনা দলটা সুইজারল্যান্ডের মতো টিমের সঙ্গে কোন স্টাইলে খেলবেন? কারণ আমরা ইউজুয়ালি সুইজারল্যান্ডকে এই ওয়ার্ল্ড কাপে দেখেছি মাত্র 3 গোল কনসিড করতে। ডিফেন্সিভলি বেশ সলিড, তাদের গোলকিপার দারুণ ফর্মে রয়েছেন, মিডফিল্ড দারুণ ফর্মে রয়েছেন, ডিফেন্স দারুণ ফর্মে রয়েছেন। মানে আর্জেন্টিনা তাদের উইং বেস্ট অ্যাটাক করবে নাকি মেন যে সেন্ট্রালি অলওয়েজ এই ওয়ার্ল্ড কাপে আমরা ইউজুয়ালি দেখেছি সেন্ট্রাল বেস্ট অ্যাটাক করতে সেটাই করবেন? কারণ অন্যান্য ওয়ার্ল্ড কাপে কিন্তু আবার আর্জেন্টিনা উইং দিয়ে অ্যাটাক করতো, এই ওয়ার্ল্ড কাপে একদমই ডিফারেন্ট আর্জেন্টিনাকে দেখতে পাচ্ছি। তার একটা যথেষ্ট কারণও রয়েছে, যেখানে আগে ডি মারিয়াকে দেখা যেত, একটা সময় লাভেজদিকে দেখা গেছে। সো আমরা যদি পিছনের দিকে ফিরে তাকাই, খুব ভালো কিছু স্মৃতি হয়তো পাবো। বাট এবার আর্জেন্টিনা বিশ্বকাপে আসার আগে তেমন ভালো কোনো উইঙ্গার পায়নি, কিংবা যাদেরকে তারা টার্গেটে রেখেছিল তারা সেভাবে গ্রো করতে পারেনি। এক হচ্ছে কার্বনি, যে ইনজুরির কারণে দূরে মানে ছিটকে যায় এবং নিজেকে সেভাবে খুঁজে পায়নি। গার্নাচো, যে আসলে মেলে ধরার কথা থাকলেও মেলে ধরতে পারেনি। সো বলা যায় যে আর্জেন্টিনা উইঙ্গারদেরকে সেভাবে পায়নি। সো এখন যে সেট আপনার কাছে আছে সেটা নিয়ে আসলে লড়তে হবে। সুইজারল্যান্ড এমন একটা দল যারা এই বিশ্বকাপ বলি বা সবসময় তারা যথেষ্ট আন্ডাররেটেড থাকে। তাদের পারফরমেন্স বরাবরই ভালো থাকে, বিগ টিমস থেকে তারা বরাবরই ভোগায় একদম। কিন্তু তারা ওইভাবে হাইলাইটেড হয় না। আপনার যে বিগ টিমকে সবসময় ভোগায়, এইটা আপনার কি 2014 বিশ্বকাপের কথা মনে আছে কিনা? রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনাকে তারা একদম 90 মিনিট পর্যন্ত আটকে রেখেছিলেন। 118 মিনিটে গিয়ে ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা ম্যাচটা জিতে নেয়। মানে একদম হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হয়েছিল। এবারও কি ওইরকম ম্যাচ এক্সপেক্ট করবে কিনা দর্শকরা? সেটা তো ডেফিনেটলি সুইজারল্যান্ডের জাকা এবং তাদের কোচ পর্যন্ত বলেছে যে এই ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না। স্পেশালি তারা মেসিকে নিয়ে কথা বলেছে। মেসিকে আটকানো যাবে সম্ভব কিনা তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তখন তারা উত্তর দিয়েছে যে এটা খুবই ডিফিকাল্ট। মেসির মতো কাউকে আটকাতে গেলে আপনার খুব স্মার্ট এবং খুব ফোকাস থাকতে হবে অল দ্য টাইম, এবং আপনার যে কাজটা করতে হবে, সেন্ট্রালি তাকে খুব বেশি স্পেস দেওয়া যাবে না। অর্থাৎ তারা মোটামুটি এই বিশ্বকাপটা রিড করেছে যে মেসিকে আসলে খুব বেশি স্পেস তারা দিতে চাইবে না, এবং তাদের ন্যাচারাল গেমটা না এটাই, ফিজিক্যাল টিম। তারা যথেষ্ট পরিমাণ ফাস্ট, এবং তারা সেটাও মেনশন করেছে যে আমরা প্রেসিং ফুটবল খেলবো, আমরা আর্জেন্টিনাকে অন দ্য বলে কমফোর্টেবল হতে দিতে চাই না। সো তাদেরও কিন্তু হোমওয়ার্ক বা আমি যদি বলি মানসিক প্রস্তুতি, সেটা কিন্তু তারা ঠিকঠাকভাবে নিয়ে ফেলেছে, এবং আই থিঙ্ক একটা ব্যাটেলটা খুব হাড্ডাহাড্ডি হবে। আমরা লাস্ট দুটো ম্যাচে দেখেছি আর্জেন্টিনা 3-2 গোলে জিততে, কেপ ভার্দের সঙ্গে এবং ইজিপ্টের সঙ্গেও। তো ফুটবল বিশ্বকাপ ইতিহাসের ঐতিহাসিক একটা কামব্যাক দিয়ে তারা ম্যাচটা জিতে নেয়। আর্জেন্টিনাকে এই যে গোল দিচ্ছে ঠিক আছে, কিন্তু গোল তো আবার বেশি বেশি খাচ্ছে। সো তাদেরকে ডিফেন্সটা নিয়ে আরও একটু চিন্তা ভাবনা করা উচিত কিনা? স্পেশালি পুরো ডিফেন্স লাইনটা আমি যদি বলি, 2 ফুল ব্যাক, সেন্টার ব্যাক, তারা কি তাদের রেগুলার ছন্দে রয়েছে বলে কি মনে হয়? এই জায়গাতে ব্যাপারটা না আমার কাছে মনে হয় একটু বড় করে বলতে হয়। প্রথমত আর্জেন্টিনা গোল কনসিড করছে, বা আমি যে সমস্ত অপোনেন্টের বিপক্ষে আমরা খেলতে দেখছি, তাদের অ্যাকচুয়ালি কাজটা কি? তারা না এই ম্যাচ থেকে কিছু মানে হারাবার কিছু নেই এমন দলদের বিপক্ষে আমরা এরকম স্কোর লাইনগুলো দেখেছি। দেখেন আর্জেন্টিনার সাথে তারা খেলছে, এটাই খুব সম্ভবত তাদের অন্যতম একটা বড় অ্যাচিভমেন্ট। সো সেই দলগুলো না খুব বেশি যে অ্যাটাকিং অ্যাপ্রোচে যাবে সেটাও কিন্তু না। তারপরও তো গোল খাচ্ছে। গোল কনসিড আমি বলছি কারণ তারা সিট ব্যাক করতেছে, এবং আর্জেন্টিনা যখনই কোনো একটা ভুল করছে তারা সেখান থেকে কাউন্টার লঞ্চ করছে। সো সুইজারল্যান্ড কিন্তু কাউন্টারের অপেক্ষায় থাকবে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু এমনিও বল পায় বিল্ড আপ করেও আসলে আর্জেন্টিনাকে ভোগাতে চাইবে। অ্যান্ড দে আর ডেফিনেটলি বেটার দ্যান কেপ ভার্দে অ্যান্ড ইজিপ্ট। অবভিয়াসলি তারা কেপ ভার্দে এবং ইজিপ্টের থেকে মানে অনেক গুণই বেটার আমি বলবো, এবং আমি বলবো যে আর্জেন্টিনা যদি এবার ট্যাকটিক্যালি অনেক হোমওয়ার্ক যদি ঠিকঠাকভাবে না করে, তাহলে সুইজারল্যান্ড কিন্তু যে শুধুমাত্র কাউন্টারেই ভোগাবে তা কিন্তু নয়, বিল্ড আপেও আর্জেন্টিনাকে আসলে ভোগাতে পারে।
আর্জেন্টিনার অ্যাটাক লাইন আপটার কি হলো হঠাৎ করেই, মানে এই ওয়ার্ল্ড কাপ থেকেই দেখা যাচ্ছে যে একমাত্র মেসি ছাড়া কাউকেই তেমন জ্বলে উঠতে দেখা যাচ্ছে না। এটার মেইন রিজনটা কি বলে আপনার মনে হয়? প্রথমত অপোনেন্টদের ডিফেন্ডিং, তারা হচ্ছে যেভাবে লো ব্লকে যাচ্ছে, সেখান থেকে গোল বের করা বেশ টাফ। এবং বলা মানে এটা কাউন্টার প্রশ্ন আসতে পারে, তারা তো ক্লাবেও এরকম দলের একদম, বিপক্ষে খেলে, একদম। সেখান থেকেও তারা গোল বের করতে পারে। সো এখন কোনো মতে ব্যাটে বলে মিলছে না, এবং সেই দায়িত্বটা এখন পুরোপুরি এসে এসে পড়েছে মেসির কাছে, কারণ ওই সমস্ত লো ব্লক বা ছোট কিছু ম্যাজিক বের করা মেসির পক্ষেই সম্ভব, এবং আই থিঙ্ক সেই সেটা করে যাচ্ছে। সেক্ষেত্রে কি স্ক্যালোনির কি আরেকটু অ্যাটাক তার অ্যাটাকটা নিয়ে একটু কাজ করা উচিত কিনা? একটু ফরমেশন ঘুরিয়ে বা কোনো প্লেয়ারকে চেঞ্জ করে বা কোনোভাবে কি কাজে লাগানো যায় কিনা? আমার কাছে মনে হয় যে আমরা মানে স্কালোনিকে আমি প্রচন্ড ভালোবাসি বা অনেক শ্রদ্ধা করি একজন মানে কোচ হিসেবে। আমি কয়েকজন কোচকে প্রচন্ড সম্মান করি ইন্টারন্যাশনাল লেভেলে। স্কালোনি সে পর্যায়ে চলে গিয়েছে। একদম। কিন্তু যে সবথেকে ভালো ডিসিশন নেয় তারও সম্ভবত ভুল হলেও হতে পারে। যেমন যে স্কালোনি গত বিশ্বকাপে ম্যাকঅ্যালিস্টার, এনজোকে খেলিয়েছে, আলভারেজকে খেলিয়েছে, ইয়াংস্টার ছিল। এই বিশ্বকাপে সে বার্কো, নিকোপাস যারা কিন্তু পরীক্ষিত পারফর্মার, স্কালোনি সিস্টেমেও তারা পরীক্ষিত পারফর্মার, সিমিওনে, তাদেরকে কেন খেলাচ্ছে না? তারা কিন্তু একটা আলাদা ডাইমেনশন গেমে নিয়ে আসতেছে। হুম, হুম। স্পেশালি বার্কোর কথা যদি বলি, সে প্রেস করতে পারতেছে, মিডফিল্ডের প্রতিটা জায়গায় সে খেলতেছে, অ্যান্ড ইনফ্যাক্ট লেফট ফ্ল্যাঙ্কও সে কভার দিচ্ছে। সো আই থিঙ্ক সে কিন্তু একটা ভার্সেটাইল অ্যাডিশন নিয়ে আসতেছে তার প্রোফাইলে, সেটা সে স্কালোনি ইউজ করতেছে না। নিকোপাসকে আমি কেন বললাম, কারণ সবাই বলতে পারে মেসি তো অলরেডি ক্রিয়েট করছেই, তো নিকোপাসকে কেন লাগবে? সো আই থিঙ্ক সেটা সুইচ প্লেটা করা যায় খুব ভালোভাবে। তো মেসিকে যদি মার্ক করে, মেসি যখন খুব ডিপে চলে আসবে, মেসি কিন্তু ইজিলি একটা লাইন ব্রেক পাস করে কিন্তু বলটা যদি নিকোপাসকে দিয়ে দেয়, এবং সেক্ষেত্রে লাউতারো বা আলভারেজ যেই ফরওয়ার্ডে থাকুক তার জন্য কিন্তু একটা ভালো সুযোগ নিকোপাস হয়তো ক্রিয়েট করতে পারবেন। সিমিওনে মানে মনস্টার মেন্টালিটি বা হচ্ছে ওই যে ফিজিক্যালি আমি যদি বলি না, প্রচণ্ড প্রেস করে খেলে, ফুসফুস তার বিশাল। সো ওই মানুষটাকেও না আমার দরকার যখন হচ্ছে আমার ইন্টেন্সিটি বাড়াইতে হবে। সো আই থিঙ্ক এই কিছু কিছু জিনিস হয়তো স্কালোনি চাইলে ট্রাই করতে পারতো, বাট আই থিঙ্ক কেন করছে না বা সামনের জন্য জমিয়ে রাখছে কিনা আই ডোন্ট নো, বাট একটু কনফিউজিং ব্যাপারগুলো। 2022 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মেসিকে আমরা দেখেছি ক্রিয়েটিভ প্লেমেকার রোলে খেলতে। একমাত্র এই ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো মেসি খেলছেন গোল স্কোরার হিসেবে। দলের স্কোর লাইন সেটাই বলছে, তার পজিশনিং সেটাই বলছে। কি মনে হয় মেসি যদি আগের সবকটি বিশ্বকাপ স্কোরার হিসেবে খেলতেন, প্লেমেকার না হয়ে, তার এই গোলের ট্যালিটা, সংখ্যাটা কত দূর গিয়ে ঠেকতো? ইনফ্যাক্ট গত ম্যাচের আগ পর্যন্ত মেসি কিন্তু হচ্ছে এইবারের বিশ্বকাপের মোস্ট চান্স ক্রিয়েটেড প্লেয়ার সেকেন্ডে রয়েছে। তারপর স্কোরার হিসেবে খেলে, ফরওয়ার্ডে খেলে একদম। সো ট্রসার্ডের পরে তার অবস্থান ছিল, ট্রসার্ডের 16টা চান্স ক্রিয়েট করেছিল, মেসি 15টা। সো এই যে মানুষটাকে আমরা স্কোরার হিসেবে দেখতেছি, কেন দেখতেছি? কারণ হচ্ছে তার ফরওয়ার্ড লাইন ফিনিশ করতে পারতেছে না। ওলিজে কিন্তু অনেক কম চান্স ক্রিয়েট করেছে, কিন্তু ওলিজের অ্যাসিস্ট সংখ্যা কিন্তু অনেক বেশি। ইনফ্যাক্ট সে মেসির রেকর্ড ভেঙেও ফেলতে পারে যদি তার লাকি ক্লিক করে। তো এখানে কিন্তু লাকেরও একটা ব্যাপার রয়েছে, যেখানে এমবাপ্পে, ডেমবেলে ফিনিশ করছে, দুর্দান্ত ফিনিশিং দিয়ে যাচ্ছে, সেখানে মেসি একের পর এক চান্স ক্রিয়েট করেও তার ফরওয়ার্ডদের কাছ থেকে আউটপুট দেখতে পাচ্ছে না। এই কারণে হয়তো আমরা বলছি যে মেসি আসলে ফরওয়ার্ড হিসেবে খেলছে, কিন্তু এই মেসি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে পর্যন্ত চলে আসতেছে, দুই সেন্টার ব্যাকের মাঝখানে এসে বিল্ড আপ সে করতেছে। কি এমন নেই মেসি করছে না, কিন্তু মেসির ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ল্ড কাপটায় মেসি ডি বক্সের মধ্যে বেশিক্ষণ থাকছেন। ইউজুয়ালি কিন্তু আমরা অন্যান্য ওয়ার্ল্ড কাপে ডি বক্সের বাইরে থেকে মেসিকে খেলতে দেখি। এবং আমার কাছে মনে হয় না এটা ওই মেসি একটু ভার্সেটাইল হওয়ার কারণও আছে, যে যখন দেখা যাচ্ছে যে মেসি শুরুর দিকে থাকে ওই পজিশনটাতে, যখন তার টিমমেটরা এনাফ ক্রিয়েশন করতে ব্যর্থ হয়, তখন কিন্তু তিনি নিচে নেমে আসেন এবং পিচের প্রতিটা ঘাসে তিনি আসলে ঘুরে বেড়ান। সো আই থিঙ্ক সে জায়গাতে যে মানে শুরুর দিকে আমরা তাকে দেখি ফরওয়ার্ড হিসেবে, কিন্তু তিনি আসলে মিডফিল্ডার, ফরওয়ার্ড এবং উইঙ্গার রোলেও কিন্তু গত ম্যাচে যাওয়ার পর তার পারফরমেন্সটা বেটার দেখি। সো আই থিঙ্ক মেসি সবটাই করছে, কিন্তু টিমমেটরা আসলে ওভাবে ফিনিশ করছে না বলে আমরা তাকে কেবল গোল স্কোরার হিসেবে দেখছি। রাইট। আচ্ছা, আরো একটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার ম্যাচের ঠিক আগে, নরওয়ে ভার্সেস ইংল্যান্ড, হালান্ড ভার্সেস কেইন। কি মনে হয় ম্যাচটি কতটুকু জমজমাট হবে? দুই অ্যাটাকিং টিম, যাদের ডিফেন্স নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, শুধুমাত্র অ্যাটাক করবে অ্যান্ড গোল দিবে। গোল যে আটকানো একটা আর্ট, সেটা হয়তো এই দুই টিমের কেউই জানে না, টিল নাও সেটাই দেখাচ্ছে। কি মনে হয় ম্যাচটা কতটুকু এক্সাইটিং হবে? ইট উইল বি ভেরি এক্সাইটিং, কারণ হচ্ছে এক পাশে যদি আমার কাছে হ্যারি কেইন থাকে, এক পাশে যদি আর্লিং হল্যান্ড থাকে, সো এই ব্যাটেলটা মারাত্মক জমবে। এবং ইনফ্যাক্ট কেইনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ব্যাটেলটা সম্পর্কে, সে কিন্তু হালান্ডকে প্রেইজ করেছে এবং তিনি বলেছে যে আমরা দুই ধরনের খেলোয়াড়, আমাদের মানে গোল স্কোরিং বা এই ব্যাপারগুলো আপনি একসাথে মেলালেও আমরা কিন্তু দুই ধরনের খেলোয়াড়। আমি অন দ্য বলে বেশি থাকতে পছন্দ করি, হালান্ড সেক্ষেত্রে বেশি বক্সে বেশি থাকে। সো মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে একটা ব্যাপারটা কিন্তু কেইন অলরেডি নিয়ে ফেলেছে যে না, এই ম্যাচটা আমার জিততে হবে। এবং যতই বলুক না কেন, এখানে আসলে ব্যাটেলের কিছু নাই, এটা ম্যাচের অংশ। স্পেশালি হালান্ডকে নিয়ে কি বলবেন? মানে এতটা কাম, এতটা শান্তশিষ্ট কিভাবে কেউ থাকতে পারে? ম্যাচের মাঝখানে গোল করেও তিনি সেলিব্রেট করেন না। ম্যাচের পর তিনি যেখানে এই
কোয়ার্টার ফাইনাল নিয়ে তার ভাবার কথা, সেখানে তিনি ঘুরে বেড়াচ্ছেন, ব্লগ করছেন, ছবি তুলছেন। মানে এতটা মানে কামলি তিনি কিভাবে হ্যান্ডেল করতে পারেন এই এটা পুরোটাই হচ্ছে আমি বলব যে সে মেন্টালি নিজেকে যেভাবে এক্সারসাইজ করে, মেন্টালি মনস্টার, সেটা মেন্টালিটি তো একদিকে মনস্টার। আছে, সে মেন্টালিটি মনস্টার, কিন্তু একই সাথেও মেন্টালিটি মনস্টার আমরা তার মাঠে দেখতে পাই। তো মাঠের বাইরের আচরণগুলো কিন্তু তার একদম সাধনা বলতে পারেন। একদম সে ডিফারেন্ট। যেভাবে তার ঘুমের সাইকেল, খাওয়া দাওয়া, ইচ এন্ড এভরিথিং যেভাবে কন্ট্রোল করে, সেটা কিন্তু একটা রিফ্লেকশন, এবং এটা কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়দের জন্য কিংবা থমাস তুখেলের জন্য একটা বাড়তি চাপ। আমি ইংল্যান্ডের বিপক্ষে খেলছি এবং তাদের স্ট্রাইকার একদম চিল ঘুরে বেড়াচ্ছে, সো একদম এটা কিন্তু তুখেলের জন্য একটু ভয়ের কারণ হতে পারে। রাইট। ইংল্যান্ডের মিডফিল্ড নিয়ে জিজ্ঞেস করবো একটু। জুড বেলিংহাম এবার দারুণ ফর্মে রয়েছেন, কেনের সাথে ভালো একটা পার্টনারশিপ হচ্ছেন। ইংল্যান্ডের মিডফিল্ড কি সেভাবে ক্লিক করছে জুড বেলিংহাম ছাড়া বাকিরা? রাইস, অ্যান্ডারসন, যদি বাকি সবার কথাই বলি। এই টিমটাকে না আপনি হচ্ছে জুড বেলিংহামকে বলছেন সে ভালো করতেছে, তাকে আপনি কোন ক্যাটাগরিতে বলতেছেন? তার স্কোরিং ইগুলো দেখে? অ্যাটাকিং মিড ক্যাটাগরিতে, মানে Attacking চান্স ক্রিয়েশন বা চান্স ক্রিয়েশনের থেকে বেশি তাকে কিন্তু হচ্ছে Score. প্রেস করা হচ্ছে স্কোরারের জন্য। Score So আমি হিসেবে। বলব যে টোটাল প্যাক হিসেবে ইটস কাইন্ড অফ হোল প্লেয়ার। হ্যাঁ, ইংল্যান্ডের যে মিডফিল্ডটা না, এটা হচ্ছে ক্রিয়েশনে খানিকটা ব্যর্থ, এবং হুম। এদের মধ্যে সবথেকে অ্যাডভান্সড রোল জুড বেলিংহামের। সে তার ওই রোলটা পারতেছে, এজন্য হচ্ছে মনে হচ্ছে যে না ভালো করছে। বাট আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড মিডফিল্ডটা খানিকটা ডিসঅ্যাপয়েন্ট করছে, স্পেশালি ডেকল্যান রাইস ক্লাবে যেরকম একটা সিজন কাটিয়েছেন, তার উপর কিন্তু অনেক এক্সপেকটেশনস ছিল। অ্যান্ডারসনের উপর ম্যান সিটিতে এত বড় একটা বিগ মানিতে যাওয়ার পর তাকে ঘিরেও হয়তো পুরো ইংল্যান্ডবাসী বা প্রিমিয়ার লিগে যারা ফ্যান রয়েছেন তারাও কিন্তু নজর দিয়েছিলেন যে মানুষটা কেমন করে। সো আই থিঙ্ক সে জায়গাতে তারা প্রপারলি ইউটিলাইজ সেটা করতে পারেনি। তো আই থিঙ্ক অ্যাজ এ টিম ইংল্যান্ড যথেষ্ট পরিমাণে ব্যালেন্সড, কিন্তু ওই যে তাদের পোটেনশিয়াল মিট করতে পারার যে ব্যাপারটা, সেটা আই থিঙ্ক খানিকটা তারা পিছিয়ে আছে। খানিকটা না, বড় মার্জিনেই পিছিয়ে আছে। রাইট। আজ রাতে 2 ম্যাচের যারাই জিতবে তারাই সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। আমি একটু প্রেডিকশনটা জানতে চাই, আর্জেন্টিনা ভার্সেস সুইজারল্যান্ড। I think it will be 2-1 to আর্জেন্টিনা। আর্জেন্টিনা আগে গোল কনসিড করবে। আজকে আপনি একদম আমার মনের কথাটাই কেড়ে নিয়ে বললেন। আমারও কেন জানি মনে হচ্ছে আজকে 2-1 হবে। কে আগে গোল করবে সেটা জানি না, বাট আর্জেন্টিনা গোল খাওয়ার স্বভাবটা রয়ে গেছে এই ওয়ার্ল্ড কাপে। হয়তো আর্জেন্টিনা আগে গোল কনসিড করবে, এরপর 2 গোল করবে। 2-1 টু আর্জেন্টিনা, টু মি অ্যান্ড ফর ইউ টু। ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। আই থিঙ্ক এই জায়গায় একটা সারপ্রাইজ হতে পারে। আর নরওয়েকে আমি থ্রু দেখতেছি আর্লিং হল্যান্ড। আই থিঙ্ক একটা সারপ্রাইজ আমরা হয়তো এই ক্ষেত্রে দেখতে পাবো। স্কোর লাইনটা ঠিক মাথায় আসে, বাট আমার কাছে মনে হয় যে নরওয়ে খানিকটা পার পেয়ে যাবে। স্কোর লাইন প্লিজ। আচ্ছা, আই থিঙ্ক ইট উইল বি অ্যাগেইন আই থিঙ্ক ইট উইল বি 2-1 অ্যাগেইন। আই থিঙ্ক এটা খুব ফেয়ার। 2-1 টু নরওয়ে। নরওয়ে। আমার কাছে একদম উল্টাটা, 2-1 টু ইংল্যান্ড। এক্সপিরিয়েন্স দিয়ে তারা পার পেয়ে যাবে কোনো মতে। থ্যাংক ইউ ফাহিম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের পর্বে। বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময়ে হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। তাই চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।